ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৯৬। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। পাশে একজন কাজী এবং একজন উকিল, চারপাশে থমথম পরিবেশ। নিঃশ্বাস ফেলার জো নেই। কাজী সাহেব সামান্য ছড়ানো ছিটানো অজস্র বন্দুকের নল দেখে ভয়ে থরথর করে কাঁপছেন। কোনো মতো হড়বড়িয়ে তিনি বলে উঠলেন, এখন কি বিয়ে পড়ানো শুরু করব? মা দেখো, চারপাশের আবহাওয়া ভালো না, যখন তখন ঝুম বৃষ্টি নামবে। পরিলেখা চোখ তুলে এক পলক পাশে তাকায় সুঠামদেহী পুরুষটার দিকে। বোঝার চেষ্টা করে তার মনোভাব, কিন্তু বরাবরের ন্যায় এবারও অসহায় ফল। তাই আর অযথা চেষ্টা করলো না, ধীরে মাথা দুলিয়ে সম্মতি জানালো। মাথার চারদিকে ছড়ানো বন্দুকের নলগুলো দিকে তাকিয়ে ঢোক গিলল কাজী সাহেব। সকল কাগজপত্র একবার নজর বুলিয়ে নিলেন। ইসলামী শরীয়ত অনুযায়ী পাত্রীকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য তিনি গলা পরিষ্কার করলেন। রায়পুর নিবাসী সম্মত খালিদ শিকদারের সুযোগ্য কন্যা পহেলিকা শিকদার শহীদ। একই রায়পুর নিবাসী জনাব সাদমান শিকদারের জ্যেষ্ঠ পুত্র আবরার শিকদার প্রণয় সহিত ১০,০০,০০০ টাকা দেনমোহর ধার্য করিয়া উপস্থিত সকল সাক্ষীদের সম্মতিতে আপনি কি এই বিবাহে সম্মত আছেন? যদি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলুন। কাজী সাহেবের প্রস্তাবে কণ্ঠে প্রতিধ্বনিত হওয়ার আগেই গা শিউরে উঠল যেন প্রহেলিকার। মাথা বেনারসির ঘোমটাটা আঙ্গুলে মুঠিবদ্ধ করে চেপে ধরেছে। কণ্ঠনালী চিরে চিরদায়িত জীবনের গতি পরিবর্তনকারী শব্দটা বেরিয়ে আসতে চাইল, কিন্তু প্রহেলিকা অনুভব করলো এই পিনপত নীরবতার মধ্যে তার গলা দিয়ে রা বের হচ্ছে না। সমুদ্রের বড় বড় উত্তাল ঢেউ যেমন প্রবল উচ্ছ্বাসে সমুদ্রে আশ্রে পড়ে, প্রহেলিকার অন্তরের সমুদ্র তেমনি আবেগে সর্বগ্রাসী ঘূর্ণি তৈরি করেছে। বলময় কবুল খুব ঠিক সেই মুহূর্তেই কান ফাটা এক বিকট বিস্ফোরণের বাকিটুকু শব্দ যেন গলার কাছে আটকে গেল প্রহেলিকা। চোখের পলকে আবারও বিস্ফোরণ। কয়েক হাজার মেগাইন TNT সমকক্ষ এনার্জি উৎপন্ন হলো মুহূর্তেই। সমুদ্রের বিশাল জলরাশি প্রচণ্ড বিস্ফোরিত হলো এর প্রভাবে। ভূমিকম্পে ন্যায় কেঁপে উঠল চারপাশটা। একত্রে ঘুরতে ঘুরতে পরিণত হলো প্রলয়ঙ্করী বিশাল ঘূর্ণিঝড়ে। লক্ষ লক্ষ প্রতি সেকেন্ডে ছিটকে পড়ল পাহাড়ের উচ্চতায় যেন। বাতাসের ঘূর্ণিটা সমুদ্র পেরিয়ে দ্রুত উপকূলের দিকে ছুটে আসতে চাচ্ছে যেন। এসব অপ্রাকৃতিক দৃশ্য দেখে হতভম্ব প্রহেলিকার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। কি থেকে কি শুরু হয়ে গেল প্রহেলিকা বুঝতে পারছে না। সমস্ত হিসাব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। কোনো অপ্রাকৃতিক দুর্যোগ খবর তো ছিল না, তাহলে এগুলো কি সমুদ্রে পড়লো? একটা ঘটনা মস্তিষ্কে প্রসেস হওয়ার আগেই আরেকটা ধ্বংসলীলা শুরু হয়ে যাচ্ছে। উপস্থিত সকলের সম্মুখে হতবাক আতঙ্কে ঠান্ডা স্রোত পৌঁছে যাচ্ছে তাদের হাড়ের গভীরে। দেশা ঘূর্ণিঝড়ের দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকায় প্রণয়। অতঃপর পাশ ফিরে তাকানো প্রহেলিকার দ্বিধাগ্রস্ত মুখের পানে। তার কালচে লাল ওষ্ঠ কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর কুরু হাসি। প্রহেলিকা আরো কাছে সেটে বসলো প্রণয়। তার কানের কাছে মুখ নিয়ে বরফের মতো ঠান্ডা স্মুথ গলায় ফিসফিসিয়ে উঠল, নো, নাও ইয়োর টাইম ইজ ওভার অ্যান্ড দ্য গেম ইজ অন। প্রণয় ফিসফিসানি কণ্ঠে চমকে ওঠে প্রহেলিকা। বিদ্যুৎ বেগে ফিরে তাকা প্রণয়ের বিস্ফোরিত মুখের দিকে। সমুদ্রের বুকে মরণ ঝড় উঠেছে। এমন বিপদ সংকুল পরিস্থিতিতে প্রণয়ের এমন নির্লিপ্ততা প্রহেলিকার মনের গভীরে সন্দেহের বিষাক্ত বীজ বপন করল। এগুলো কি হচ্ছে প্রণয়? তুমি নিশ্চয়ই সব জানো। তুমি আমার সাথে ডাবল গেম খেলছো, তাই না? পান ভরে প্রহেলিকার চোখে মুখে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে মুহূর্তেই। কি আশ্চর্য, গাছা ফুঁকছে নাকি? আমাকে তো তুমি আটকে রেখেছো। কাল থেকে গোসল করতে পারিনি, সেখানে আমি কি করব? শান্ত সমুদ্র ততক্ষণে প্রলয়ঙ্কালী রূপ ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন বিশাল বিশাল জলরাশি আশ্রে পড়ছে একের পর এক। সাথে মরার ওপর খাড়ার ঘাসের আবহাওয়ার খারাপ হচ্ছে মুহূর্তেই। গুড় গুড় করে আকাশে দক্ষিণ কোণে কালো মেঘের ভারী দল জমেছে। পরিবেশের এই চরম অস্থিতিশীলতা গার্ডদের মাঝে হট্টগোল শুরু করে দিয়েছে। মাঝে কার নাবার প্রাণের ভয়ে আছে? হ্যাঁ, দিশেহারা হয়ে পড়ল প্রহেলিকা। কাজী আর উকিল উভয় ভয় ইতিমধ্যে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। দেখতে দেখতে মাত্র 5 মিনিটের ব্যবধানে পুরো সি বিচ সম্পূর্ণ ফাঁকা। উত্তর দেখে দক্ষিণে প্রচণ্ড বেগে বয়ে আসছে বাতাসের তুমুল ধাক্কার দড়িয়ে আসা সোজা হয়ে বসাদার উপকূলীয় বড় বড় গাছগুলো শেরগড় সহ যেন ডান থেকে বামে তুলে উঠছে।
কিন্তু এত কিছু সবচেয়ে ভয়ঙ্কর ও আশ্চর্যের ব্যাপার হলো লক্ষ লক্ষ টন জলে সেই বিদ্যুৎ ঘূর্ণিটি তীব্র বাতাসের ধাক্কার দিক পরিবর্তন করে অন্যদিকে ঘুরে যাচ্ছে, অথচ এই ঘূর্ণির ভয়ে পালিয়ে গেছে সব গার্ডস। ব্যাপারটা সাধারণ নয়, কেউ খুব মাথায় সূক্ষ্মভাবে নিখুঁতভাবেই এই চাল চালিয়েছে। গার্ডসদের পালিয়ে যেতে ক্রোধে ফেটে পড়ল প্রহেলিকা। অকম্যের দল সব, কাউকে লাগবে না তার। বেঁচে তার কপালে জুটেছে একদল অকর্ম কাপুরুষ। প্রহেলিকা এসব ভাবছিল, হঠাৎই তখন দূর থেকে ভেসে এলো হেলিকপ্টারের ব্লেডের ন্যায় ভারী শব্দ। সে ভেবেছিল গার্ডসদের কেউ হয়তো ফিরে আসছে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে স্লাইডিং ডোর খুলে একের পর এক কালো পোশাক পরিহিত 5 জন পেশাদার খুনি, সবার হাতে অটোমেটিক AK-47। লোকগুলোকে দেখা মাত্র আঁতকে ওঠে প্রহেলিকা। এগুলো তার খুব চেনা। প্রহেলিকা প্রলোভ ফেলার আগেই মাস্ক পরিহিত বিশালদেহী লোকগুলো বুলেটের বেগে ছুটে এসে প্রণয়কে চেপে ধরলো। মুহূর্তেই কালো পোশাক ধরা তার চোখ শক্ত করে বেঁধে ফেললো। তার সামনে ঘটনার কোনো দৃশ্যই সে প্রত্যক্ষত পেল না। সামান্য পায়ে বাধা দিতে পারল না প্রণয়। সে স্বেচ্ছায় নিজেকে সঁপে দিল লোকগুলোর হাতে, যাদের পেশা হত্যা। তার ঠোঁটের কোণে লেগেছিল এক চমৎকার হাসি, যার চোখ এড়ালো না প্রহেলিকার। লোকগুলো প্রণয়কে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে প্রণয়ের হাত চেপে ধরে আর্তনাদ করে ওঠে প্রহেলিকা। ওদের আটকাতে সে ঝাঁপিয়ে পড়ল লোকগুলোর। একজনের পকেট থেকে রিভলভার বের করে সোজা চেপে ধরল তা প্রহেলিকার কপালে। ফেল ফেলে ঠান্ডা গলায় ভয়ঙ্কর হুমকি দিল, 100 কোটির অর্ডার আছে, আমাদের কাছে বাগড়া দেওয়ার চেষ্টা করো না, একদম ঘিলে উড়িয়ে দিব। চল হাট। কথা শেষ করে প্রহেলিকা তলপেটে সজোরে এক লাথি মেরে দিল লোকটা। কিন্তু এতেও যেন সহজে দমে যাওয়ার পাত্রী নয় প্রহেলিকা। তার এত বছরের মেহনত সেভাবে ঝরে পড়তে দিতে পারে না। লাথি খেয়ে উল্টে পড়লো প্রহেলিকা। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল, নিজেকে সামলে নিল। ওকে ছাড় বলছি, ওর এক চুল নড়লেও এখানে মগজ খুলে রেখে দিব। কিন্তু প্রফেশনালদের সামনে দাঁড়ানোর কি এত সহজ? এখানে একটা ভুল আর দ্বিতীয় বুলেট। প্রহেলিকার হাত কাঁপছিল উত্তেজনায়। প্রহেলিকা টিকা টানার আগে লোকটা হাঁটুর সাহায্যে দ্বিতীয়বারের মতো সজোরে আঘাত করলো তার তলপেটে। এবার আর নিজেকে ধরে রাখতে পারে না প্রহেলিকা। ব্যথায় বিকৃতি করে মুখ দিয়ে অস্ফুটভাবে গোঙানি শব্দ বেরিয়ে আসে। হাত থেকে রিভলভার ছিটকে দূরে বালিতে গিয়ে পড়লো। আরেকটা লোক ঝড়ের বেগে এসে প্রহেলিকা রিভলভারটা কুড়িয়ে নিল নিজের পকেটে ভরে। এই দৃশ্যে সর্বত্র হারানোর বেদনায় আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল প্রহেলিকা, না, আমি আমার প্রণয়কে হারিয়ে ফেলতে পারি না। প্রণয়, আমি দুনিয়া জ্বালিয়ে দিব, শেষ করে দেব সবকিছু। প্রহেলিকার এমন মরণ চিৎকার মিলিয়ে গেল উত্তাল সমুদ্রের গর্ভধারিণীর ঢেউয়ের মাঝে। বালির ওপর ধসে পড়া পাহাড়ের মতোই ঘুরিয়ে পড়ল প্রহেলিকা। কিছুক্ষণ নীরবতা, তারপর হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে সে। আবার হেরে গেল সে, আবারও হেরে গেল। আল্লাহ, মন থেকে কিছু চাইলে তুমি নাকি তোমার বান্দাকে খালি হাতে ফেরাও না। তাহলে আমি কি তোমার ইবাদত করিনি? আমি কি তোমার বান্দি নই? আমি কি তোমার দেওয়া ফরজ পালন করিনি? তাহলে আমার জীবনটা এত শূন্যতা কেন দিলে তুমি? কান্নায় ভেঙে পড়েছে প্রহেলিকা। কণ্ঠ তার হঠাৎই থেমে গেল। বাতাসে ভেসে এলো সেই শব্দ, আবারও হেলিকপ্টারে ব্লেডের গর্জন। হাতে তালুতে ভেজা চোখ দুটো মুছে চিচিকে তাকায় আকাশের পানে। দৌড় হতে চমট বাঁধা কালো মেঘে বুক চিরে বেরিয়ে এলো দুটো কালো মিলিটারি হেলিকপ্টার। দাপনীয় পাখা দুটো প্রলয় বেগে ঘুরছে। প্রহেলিকা জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইল। তার অবচেতন মন বলছে হেলিকপ্টারের ভেতরে যে নামবে সে তার সমস্ত চালে এক নিমিষে উল্টে দিবে। তার নিখুঁত খেলাটাকে ধারাচ্ছন্ন করে দিয়েছে। এই ভাবনাটাই মাথায় আসতেই শরীরের সমস্ত রক্ত দপ করে মাথায় উঠে প্রহেলিকার। সে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার পানে। হেলিকপ্টারের গ্লাস ডোর সরতেই পয়েন্টে নিমোর ওই লোনা সমুদ্রে পা রাখলো এক তেজস্বী রমণী। সমুদ্রের তপ্ত সূর্যের মতোই রূপের জৌলুস আর আগুনের মতোই দৃষ্টি। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত রমণীকে দেখে পাথরের মূর্তির মতো ফ্রিজ হয়ে গেল প্রহেলিকা। মাথা থেকে পা পর্যন্ত নারী মূর্তিকে স্ক্যান করলো সে। সামনে দাঁড়িয়ে থাকা রমণী নিঃসন্দেহে তেজস্বী, আইডল ফিমেল। শরীরের গঠনে সম্পূর্ণ ফর্মাল আউটফিট, গায়ে কালো শার্ট, হাতে থাকা কোনোই অবধি কিছু একটা চমৎকার ফোল্ড করে রেখেছে যেন।
নিজের চোখে বিশ্বাস করতে পারছে না প্রহেলিকা। প্রথম পলকে সে ভেবেছিল হয়তো প্রিয়স্মিতা, কিন্তু এই লম্বা চুল আর বরফের মতো চাহনি চিল্লিয়ে বলছে এটা প্রিয়স্মিতা না, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কেউ। তুই? প্রহেলিকার ফ্যাকাশে ঠোঁট চিরে কেবল একটি শব্দে বের হয়, হ্যাঁ। আমি কিন্তু আসতেই হতো বলে প্রহেলিকার পানে একবার দুবার এগিয়ে আসে প্রিয়তা। তার দীপ্তি নীল সমুদ্র চোখে দাও দাও করছে যেন বর্ষণ পুরাতন ছাই চাপা এক সুপ্ত প্রতিশোধের আগুন। তোর চাহনিতে সামান্য একটু ঝলক দৃষ্টি বিনিময় প্রহেলিকার অবচেতন মনটা কোনো এক কোণে অকারণেই তীব্র ভীতি অনুভূত হলো। এমন কেন হওয়ার কথা ছিল না, স্বেচ্ছায় নয়, সক্রিয়ভাবে প্রহেলিকার পা দুটো কদম পিছিয়ে গেল যেন। বুক চিরে বেরিয়ে এলো ভারী দীর্ঘশ্বাস। চেপে ধরেছে নিজে ধতস্থ করলে প্রহেলিকা। নিজের ভেতরে কাঁপাকাঁপি করা শাসনে ধমকে দিল সে। হতাশায় মাথা দিয়ে একদম খারাপ হয়ে গেছে তোর। কয়েক সেকেন্ডে ঝড়ের তাণ্ডব লীলা হয়ে যাওয়ার পর মানসিক জোড়াতলি দিয়ে সামনের দিকে আগাতে নিল প্রহেলিকা। তুই আমাকে ভয় দেখাতে এসেছিস এই প্রহেলিকা শিকদারকে? নাইস জোক। তুমি বলছো তুমি ভয় পাচ্ছ না? প্রিয়তা কথায় হু করে হেসে ওঠে প্রহেলিকা। আমি এই প্রহেলিকা শিকদার ভয় পাবো তোমার মতো একজনকে? প্রহেলিকা হাসতে হাসতে বালিতে বসে পড়ে, কিন্তু প্রিয়তা সম্পূর্ণ নির্বিকার। ডান পায়ের উপর বাপা তুলে অত্যন্ত আরামে বসলো প্রিয়তা। জঙ্গলি শিকারের মতো প্রহেলিকা শরীরের প্রত্যেকটা হাড় প্রত্যেকটা জয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। ইস, আর 2 মিনিট যদি সময় পেতাম তাহলে আজ নিশ্চয়ই প্রণয় আমার হতো, আফসোসের সুরে বিড়বিড় করলো প্রহেলিকা। 2 মিনিট? ঠোঁট নাড়িয়ে কতটুকু উচ্চারণ করলো, মৃদু হাসলো প্রিয়তা। পর্যাপ্ত মুখটা ওই বৈশাখিক ধ্বনিতে বাতাসের সাথে জমে গেল। শুধু 2 মিনিট? 2 মিনিট কেন? 200টা জন্ম পেলেও আমার জিনিস আমি কাউকে নিতে দিব না। তুই আমার প্রণয়কে কোনোদিনও পাবি না। প্রণয় কোনো কখনো তোর হবে না। যা আমার তা চিরকালের জন্যই আমার। এই অচানক ভোলা পরিবর্তনে মুখের হাসি উবে গেল প্রহেলিকার। ক্রোধে ফেটে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল প্রহেলিকা, সব নষ্টের গোড়া তুই। তোর জন্যই আমাকে আমার প্রণয় ভালোবাসেনি। তুই আমার প্রণয়কে পেতে দিসনি আমায়। আমার জীবনের রুহু ছিঁড়ে নিয়েছিস তুই। আগে তো নিজেকে বাঁচাও। মানে? হঠাৎ প্রহেলিকার বুকের ভেতরে ধড়াস করে ওঠে। বসা থেকে এক ঝাপটে দাঁড়িয়ে পড়ল সে। বাতাসে তার লম্বাটে পানিটেলটা দুলে উঠল। সে হুঙ্কার ছেড়ে বলল, গার্ডস। পলক ফেলার আগে কালো পোশাক পরিহিত লোকগুলো দুপাশ থেকে চিলের মতো ছেয়ে ধরলো প্রহেলিকাকে। মুহূর্তেই ধস্তাধস্তি শুরু হলো। প্রহেলিকার সমস্ত আত্মবিশ্বাস কর্পূরের মতো উবে গেল। প্রিয়তার বাঁ হাতে একটা তুড়ি বাজাতে চারপাশে জ্বলে উঠল ফ্ল্যাট লাইট। সেই তীব্র সাফেদ রোশনির স্পষ্ট ফুটে উঠল প্রহেলিকার মুখে চরম আতঙ্ক। এই দৃষ্টিও দেখার জন্য সে এত আয়োজন। এক পা দু পা করে প্রহেলিকার সামনে এগিয়ে এলো প্রিয়তা। প্রহেলিকা হতভম্ব, আশ্চর্য। প্রহেলিকার চোখের ভেতরেই হতকর্তা প্রশ্ন স্পষ্ট ফেলে যাচ্ছে প্রিয়তার। তার ছেলের হাসি খেলে গেল তার ঠোঁট জোরে। জবাবে সে মুখেই দিল, হ্যাঁ একদম আমি। সেই মেয়েটাই যাকে তুই দিনের পর দিন ধরে নাকি দড়ি দিয়ে ঘুরিয়ে গিয়েছিস। আমি সেই মেয়ে যার ভালোবাসার অপরাধে মাকড়সার জালের মতো নোংরা ষড়যন্ত্র জাল বুনেছিলিস তুই। পাই পাই করে সুদ বুঝিয়ে দিব অন্যায় হলে কেমন লাগে বলে হাত বাড়িয়ে দিল প্রিয়তা। ইশারা করা মাত্রই গার্ডস চামড়া মোড়ানো ভারী একটা চাবুক তুলে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা সেই জ্বলে জ্বলে খুন চোখ দুটো। ভয় থরথর করে কাঁপছে প্রহেলিকা। নারী ভুঁড়ি যেন পাক খেলে যাচ্ছে তার। চাবুকের শেষ অংশটা হাতে পেঁচালো প্রিয়তা। তারপর সপাট শব্দ তুলতেই আহা আর্তনাতে বুক ফেটে দিল যেন প্রহেলিকা। প্রহেলিকার চোখে মুখে ভয়ের আর প্রিয়তার চোখে মুখে প্রতিশোধ স্পৃহা। কিন্তু এই ফোঁটা ফোঁটা শান্তিতে মনে ভরছে না প্রিয়তার। তার পৈশাসিক সুখ চাই। আচানক হাতে বাতাসে চাবুক ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে প্রহেলিকার পিঠে ঘা বসালো প্রিয়তা। আক্রোশে ফেটে পড়লে চিৎকার দিয়ে উঠল, কিন্তু আজ আমি আর সেই অসহায় নারীটি নেই যার রক্ষার্থে আমার ভালোবাসা নিজের জীবনের বলিদান দিয়েছিল। আজ আমি সেই তেজস্বী নারী যার জীবনের প্রতিটা চোখ রাঙানি পুরো আঙুল দেখে নিজের ভালোবাসা ছিনিয়ে আনবে। আর তোর মতো কষাইকে মৃত্যু উপহার দেবে 2 বার 3 বার 100 বার। প্রতিটা চাবুকের আঘাতে প্রতিটা মাংস যেন নৃশংসভাবে জোরালো আঘাতে পরিণত হচ্ছিল প্রহেলিকা। আর তার চিৎকারে ফেটে পড়ছিল চারপাশের দ্বীপটা। কিন্তু সামনে প্রতিশোধ পিপাসু
নারী কোনো ক্লান্তি নেই, সে সমস্ত ক্ষোভ সমস্ত ঘৃণা উজাড় করে দিয়েছে। প্রহেলিকার রক্তে রঞ্জিত হয়েছে প্রিয়তার শ্বেত শুভ্র শার্ট। দূরে দাঁড়িয়ে থাকা কাজী এবং উকিল ইতিমধ্যে ভয়ে থরথর করে কাঁপছে, জ্ঞান হারানোর উপক্রম এক একজন। হাতের রক্তাক্ত চাবুক ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেললো প্রিয়তা। বিদ্যুতের গতিতে এগিয়ে আসে প্রহেলিকার খোপা করা চুলের মুঠি খপ করে চেপে ধরে মুখে সজোরে ঠেসে ঠেসে ধরলো ভেজা বালিতে। বালিতে মুখ ডুবিয়ে দম আটকে ছটফট করতে লাগলো প্রহেলিকা। প্রহেলিকার যন্ত্রণায় কোকাতে কোকাতে কিছু একটা বলতেই ঠাস কানের নিচে একটা সজোরে চর বসালো প্রিয়তা। সে প্রহেলিকার মাথাটা যেন ভন ভন করে ঘুরে উঠল। চুলের মুঠি আর একটু শক্ত করে খামচে ধরে সে দানবীয় আক্রোশে একের পর এক চর বসাতে লাগলো। এই চামড়াটা আমার প্রণয় ভাইকে বছরের পর বছর মানসিক অত্যাচার করার জন্য। ঠাস এই চরটা আমাকে, আমার সাজানো সংসারটাকে পরিকল্পনাতিকভাবে বিষে দেওয়ার চেষ্টা করার জন্য। ঠাস এই চরটা আমার কাছ থেকে আমার প্রণয় ভাইকে কেড়ে নেওয়ার জন্য। ঠাস এই চরটা আমার আত্মগ্লানির জন্য, একান্ত ভালোবাসায় ভাগ বসানোর স্পর্ধা দেখানোর জন্য। ঠাস এই চরটা আমার জীবনের 6টা বছর নষ্ট করার জন্য। ঠাস এই চরটা আমার জীবন ধ্বংস করার জন্য। ঠাস এই চরটা আমার প্রণয় ভাইকে মানসিক যন্ত্রণা দিয়ে শারীরিকভাবে অসুস্থ করার জন্য। ঠাস এই চরটা বিগত 9 বছরে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য। প্রহেলিকার নরম গালখানি যেন রক্ত লাভ হয়ে গেছে। আসলে কি বলতো, তুমি যা করেছিলে তার তুলনায় এই চরগুলো কিচ্ছু না। প্রহেলিকার পুরো শরীর এখন যেন ভাঙচুর চুরে মন্য। আমাকে মেরে ফেললেও তুই হেরে যাবি, কারণ কাল রাতে আর সহ্য করতে পারল না প্রিয়তা। রাগের অগ্নিতে যেন ঘি পড়ল প্রহেলিকার মুখে কথা কেড়ে নিতেই। তার তলপেটে সজোরে এক লাথি বসালো প্রিয়তা বৃদ্ধাঙ্গুলার তর্জনীর সাহায্যে। প্রহেলিকার রক্তাক্ত চোয়ালে চেপে ধরতেই বরফের মতো শান্ত অথচ হিসিসে বলে উঠল, আমার কপালে কি বোকাচন্ড লেখা আছে? তুই কি করে ভেবেছিস আমি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনিক্যাল কারসাজি বুঝি না? আমাকে কি তোর মূর্খ মনে হয়? গবাদি পশু পেয়েছিস? তোর পাঠানো এই প্রত্যেকটি ছবি, প্রত্যেকটা ভিডিও যে ফেক ছিল তা আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম, তবুও ফরেন্সিক টেস্ট করিয়েছি। তোর কি মনে হয় তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারবি? সম্ভব না। মুখের সমস্ত হাসি নিভে গেল প্রহেলিকার। আধারে নিমজ্জিত হলো তার রক্তাক্ত ম্লান মুখখানি। চুলের মুঠি ধরে আর্তনাদ করে টিপে ধরে প্রিয়তা। অমানবিক নির্যাতনে শ্বাস রুদ্ধ হয়ে আসতে শুরু করে প্রহেলিকার ধীরে ধীরে। তুই আমার সাথে গেম খেলছিস, এবার আমার পালা। চিন্তা করিস না, এত সহজে মরতে দেব না তোকে। মরণ তোর জন্য মুক্তি, আর আমি তোকে মুক্তি পেতে দেব না। বেঁচে থাকবি তুই, প্রতিটা সেকেন্ড উপলব্ধি করবি নিঃশ্বাস ফুরিয়ে যার অনুভূতিটা কেমন। আমার মৃত্যুই মুখ থেকে টেনে ছেড়ে দিল প্রিয়তা। মুক্ত পেতে দু হাতে গলা চেপে ধরে কেঁচে উঠল প্রহেলিকা। কফের সাথে গলা দিয়ে বেরিয়ে আসতে লাগলো রক্ত। চোখ দুটো লাল হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসার উপক্রম তার। প্রিয়তা গার্ডের দিকে তাকিয়ে ফ্লোরিং করা চেয়ারটা এনে রাখলো প্রিয়তার সম্মুখে। চাবুক চালাতে চালাতে সে ক্লান্ত, বিশেষ করে তার বর্তমান শারীরিক অবস্থা ক্লান্তিটা একটু বেশি জেঁকে বসেছে। পালের ওপর চিত হয়ে শুয়ে জোরে নিঃশ্বাস ফেলছে প্রহেলিকা। আর একটু হলেই তার প্রাণটা যেন বেরিয়ে যেত। গার্ডরা আবারও গলা ছেড়ে রাখলো প্রিয়তা। সাথে একটা গার্ড এসে ওয়াটারমেলন জুস ভর্তি কোল্ড গ্লাস জার এনে প্রিয়তার সামনে ধরল। প্রিয়তা জুস ভর্তি জারের স্ট্রটা মুখ ঘুরিয়ে আরাম করে শিপ দিল। ঠান্ডা ঠান্ডা জুস পেতে যেতে যেন শরীরটা জুড়িয়ে গেল। প্রিয়তা হাতে তর্জনী তুলে প্রহেলিকার পানে তাক করে বলল কিছু ভাবার ভঙ্গিতেই, তোমার জ্বালাটা কোথায় আমি বুঝতে পারি। বিয়ে করার খুব শখ তোমার, তাই না বড় আপা? তাই তো আমার জামাইকে একলা পেলে শকুনের মতো হামলে পড়ে শরীরের খুব রস। কিন্তু প্রহেলিকার তরফ থেকে কোনো উত্তর এলো না। তাই প্রিয়তা নিজেই প্রশ্নের নিজেই মুখ দুঃখী করে নিল। চরম হতাশা নিয়েই বলল, আহারে আর হবে নাই বা কেন? 32 বছর কচি ভার্জিন কুমারী, মাথা তো নষ্ট হবেই। এখন আমি ছোট বোন হিসেবে তোমার একটা দায়িত্ব নিতে চাই। বড় বোনের একটা গতি করি, কি বলো? প্রিয়তার কথা কর্ণ করে পৌঁছাতে শিউরে ওঠে প্রহেলিকা। হুম,
এই মাঝ সমুদ্রে তোমার জন্য উপযুক্ত পাত্র কোথায় পাই? বেহেস করার জন্য তোমার শরীর কিংবা মানসিক কোনোটাই জোর নেই গায়ে। এর মধ্যে প্রিয়তার কণ্ঠ আবার এলো। কি করা যায় বলো তো? গালে হাত দিয়ে প্রিয়তা যেন গভীর ভাবনায় ডুব দিল। সবগুলো গার্ডসের বয়স 40 থেকে 25। এর মধ্যেই লম্বা চওড়া তাগড়া। এদের পছন্দ হলো না প্রিয়তা। সব হতাশাতেই নিকটের এক চোখে পড়লো এক কোণায় দাঁড়িয়ে থাকা লোকের দিকে। প্রিয়তা ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে গেল। ফট করে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রিয়তা উচ্ছ্বসিত মেজাজে বলল, কংগ্রাচুলেশনস বড় আপা, তোমরা তো একদম রাজজোটক খুঁজে পেয়েছি। প্রিয়তার হাবভাবে ভরকে গেল সত্তরোর্ধ্ব কাজী। বেচারা লোকটা বেশ বুঝতে পারছে যে আচ্ছা গেরাকালে ফাঁসতে চলেছে সে। কি ভয় ভয় উকিলের আড়ালে লুকানোর চেষ্টা করলো সে। চোখের পলকে প্রিয়তা পৌঁছে গেল তার সামনে। প্রিয়তা সটন প্রশ্ন করল, কাজী সাহেব, আপনার সুন্দরী রূপবতী যুবতী বড় বোনকে আমার বড় বোনকে আপনার পছন্দ হয়েছে? বিয়ে করতে চান? এমন সুন্দরী বউ নিশ্চিত আপনার ঘরে নেই? প্রিয়তার পানে এক নজর তাকিয়ে বোকা বনে গেল লোকটা। মেয়েটা বলে কি? একটা সূক্ষ্ম ঢোক গিনে নিল কাজী। বেকাতে পড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো। বউ তো একটা তার ঘরে আছেই। এইরকম রণচণ্ডী না হলে সুপারি বীজ থেতলে দেওয়ার জন্য যথেষ্ট। কাজীকে প্রশ্ন করার জবাব না দেই ভুরু কুচকালো প্রিয়তা। গার্ডের দিকে তাকাতেই নিচের পকেট থেকে রিভলভার বের করে প্রিয়তা হাতে দিল। বন্দুক দেখিয়ে হালুয়া টাইট করলো কাজীর। হাঁটুর মালাই চাকি কাঁপতে লাগলো থরথর করে। প্রিয়তা হাতে রিভলভার টোপাসে নাড়িয়ে চাড়িয়ে বন্দুকের মাথায় ফু দিল আলতো করে। কাজীর সাথে সাথে পড়ে গেল প্রিয়তার। আকুতি মিনতি করতে বলল, আম্মা জান, আমারে মারবেন না, দয়া করেন। রিভলভারের ধাতব দণ্ড ঠান্ডা কাজী চোখের পাশে ঠেলতেই প্রিয়তা শান্ত অথচ ধারালো কণ্ঠে বলল, মারব না এক শর্তে। কি? বিয়ে করতে হবে? জাস্ট সে ইয়েস অর নো। কিন্তু সে ইয়েস অর নো, চেঁচে উঠল প্রিয়তা ধমকে সুরে। আবারও কাঁপতে কাঁপতে চুপ কাপড়ে চুপুরে করে ফেললো কাচি। চলে কুমির ডাঙায় বাঘ, থুরি ঘরের বউ আর বাইরের বাঘিনী। ইউ সে ইয়েস আর নো, যুবতী বউ আর 50 কোটি টাকা ক্যাশ অ্যান্ড ইউ নো। তাহলে রাজি রাজি রাজি, আমি রাজি। বিজয়ের হাসি হাসলো প্রিয়তা। দ্যাটস গ্রেট। সরে গেল প্রিয়তা। কাজী যেন হাঁপ ছেড়ে বাঁচলো, কিন্তু প্রহেলিকা যেন কি চিজ সেটা সে দেখতে গেল না। আর ঘরের দুটোর কথা একসঙ্গে ভাবতে কাজীর পানি শুকিয়ে গেল মরুভূমির মতোই। জীবনে বুঝি এটাই শেষ হওয়ার ছিল তার। মাবুদ, আমার দ্বারা কি পাপ হয়েছিল যে আমার জীবনে এমন নারী পাঠিয়ে দিলে? গার্ডদের ইশারা দিতে গার্ডরা টেনে হিঁচড়ে কাজীর সামনে এনে দিল প্রহেলিকাকে। প্রিয়তার হাতে এবার আর চাবুক নেই, বরং হকি স্টিক। এই হকি স্টিকের এক একটা বাড়ি খেলেই দেখতে হবে না আর। প্রহেলিকার সামনে পায়ের পর পা তুলে বসলো প্রিয়তা। আঙুলে চলাচ্ছে হকি স্টিক ঘোরাতে ঘোরাতে বাঁকা এসে, বড় আপা, তোমার জন্য কচি হাজবেন্ড নাশপাতির মতোই বর খুঁজে পেয়েছি। একদম দিনদার, 5 ওয়াক্ত নামাজি, লাভিং কেয়ারিং, কালা রোম্যান্স ভালোই করবে, সর্বগুণী ম্যাপ প্যাকেজ। বুড়ো কাজের দিকে তাকাতেই রুচ উঠে গেল প্রহেলিকার। রাগে গা রিরি করে উঠলো, আমার সাথে মজা করছিস? ফল কিন্তু খারাপ হবে প্রিয়। আহা, কত ভাব আমার কথা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। এবার ঝটপট বিয়ে করে ফেলো তো। প্রিয়তার কথায় যেন কৌতূহল আরো বাড়লো না, হুমকি ভালো প্রহেলিকার। পাশের উকিল মিনমিন করে বলল, ম্যাডাম যদি অভয় দেন আমি কি কথা বলি? উকিলের দিকে ঘুরে তাকায় প্রিয়তা। তুমি বলবে? আচ্ছা বলো শুনি। বলছিলাম কি ম্যাডাম, এখানে কাজী যদি বিয়ে হয় তাহলে বিয়ে পড়াবে কে? গুড পয়েন্ট। এত দারুণ চিন্তার বিষয়। সত্যি তো এখানে কাজী নিজে বিয়ে করে তো পাত্র হন, তাহলে বিয়ে কে পড়াবে? এটা তো মুশকিল হলো। আমার কাছে কিন্তু সমাধান আছে ম্যাডাম। তাহলে কি নাকি বলো? আসলে ম্যাডাম, হাত চুলকাতে চুলকাতে আমতা আমতা করতে লাগলো লোকটা। প্রিয়তা গার্ডের দিকে তাকাতেই পাশের বুক পকেট থেকে 100 লিটারের বান্ডিল বের করলো, প্রিয়তার হাতে দিল। টাকার বান্ডিলটা উকিলের দিকে ছুঁড়ে মারলো প্রিয়তা। সাথে সাথে উকিল লোকটা গড়গড় করে বলল, ম্যাডাম, আমিও বিয়ে পড়ানো জানি, আমি রেজিস্টার করে দিব, শরীয়ত মোতাবেক বিয়েও পড়িয়ে দিব। হাসলো প্রিয়তা। গুড, কিন্তু বাড়াবাড়ি করছিস প্রিয়তা। এবারও হাতের রিভলভারে প্রহেলিকার কপালে ঠেস মেরে দিল প্রিয়তা। খুব শান্ত কণ্ঠে ধমকে বলল, একদম চুপ, স্লাট শালি।
তুই আমার স্বামীর সাথে শোয়ার চেষ্টা করেছিলি, তোর অনেক চুলকানি, আমার মন চাচ্ছে তোকে বিয়ে দিতে। আর মন চাচ্ছে 12 বেটা দিয়ে তোর যৌবনের রস চিপড়ে চিপড়ে বের করে তোর ঝাল মিটিয়ে দিতে, কিন্তু আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করতে পারি না। আবার আমাদের সাথে যা করেছিস তার জন্য মন চাচ্ছে তোকে সমুদ্রের বালি চাপা দিয়ে যেতে। প্রহেলিকার হাতের মুঠি শক্ত হলো, বিষাক্ত দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। হাতের ওয়াচটার দিকে চোখ রেখেই প্রিয়তা বলল, জাস্ট 5 পর্যন্ত কাউন্ট করব, এর মধ্যে সবকিছু কমপ্লিট চাই। 1, 2, 3, 4, 5। চোখ দুটো খিচে কাপড় মুষ্টিবদ্ধ করে ধরেছে প্রহেলিকা, যেন মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতি। প্রিয়তার চোখ ছোট করতে তাকাতেই বাঁকা উচ্চারণ করে, জ্যাকসন। ইয়েস ম্যাম। প্রায় 7 ফুট উচ্চতার বিশাল দেহি কালো কুচকুচে ফরেনার গার্লস জ্যাকসন ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে তাকালো। প্রিয়তা তর্জনী দিয়ে প্রহেলিকাকে চিন্তিত করলো, বরফ শীতল কণ্ঠে আদেশ ছিল, আমার শ্রদ্ধেয় বড় আপুকে তুলে সমুদ্রের মাঝে নিয়ে যাও, তারপর গুনে গুনে 1000 বার পানিতে চুপ ধরবে। প্রতিবার যেন নিঃশ্বাস আটকে মরে যাওয়ার উপক্রম হয়, তখনই তুলবে, আবার ডুবাবে, এভাবেই ইউথেন্ট টাইম রিপিট, 1000 টাইম রিপিট, গট ইট? ওকে ম্যাম। ফর ধরফরিয়ে চোখ মেলে তাকায় প্রহেলিকা, ভয়ার্ত দৃষ্টিতে তাকায় প্রিয়তার পানে। এই শারীরিক অত্যাচার সইবে কি করে সে টু শব্দ করার সুযোগ পেল না। জ্যাকসন খড়ে তোলার মতো যেন কাঁধে তুলে নিল তাকে। প্রহেলিকা হাত পা ছুটতে শুরু করলে পর্যায়ে পৈশাচিক তৃপ্তিতে তা দেখতে লাগলো প্রিয়তা। সে গার্ডদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, 1 পপকর্ন। ইয়েস ম্যাম। 2 মিনিটের মাথায় পপকর্নের ছোট্ট প্লাস্টিক বাস্কেট নিয়ে হাজির হলো এক গার্ড। প্রিয়তন্য আরাম করে পপকর্ন মুখে পুরতে থিয়েটার স্ক্রিন দেখার মতোই পুরো টর্চার উপভোগ করতে লাগলো। 100 বার চিবানোর পর প্রহেলিকার অবস্থা একেবারে তেনা তেনা হয়ে গেছে। তখন প্রিয়তা হার নাড়লো, তুমি কি তুলে নিয়ে আসো? জ্যাকসন তাকে দেখেই তুলে বালতিতে ফেললো। প্রিয়তা সরু চোখে পরখ করলো প্রহেলিকাকে। হুম, জেদ এখনো মরেনি। সে ঠান্ডা মাথায় পরবর্তী হুকুম দিল, ওই সামনের অশ্ব গাছে উল্টেও করে ঝুলিয়ে শুকাতে দাও 15 মিনিট। গায়ে সারা রক্ত মাথায় উঠে জমা হলে হয়তোবা মত চেঞ্জ করবে। যেমন কথা তেমন কাজ। কিন্তু এত কিছুর পর প্রহেলিকার মুখ থেকে একটা গোগানি ছাড়া আর কোনো সুর বের করতে পারেনি। শেষমেশ লাস্ট পপকর্নটা মুখে তুলে দিয়েই উঠে দাঁড়ালো প্রিয়তা, তার চেহারায় চূড়ান্ত নিষ্ঠুরতার ছাপ। আর কি করবে? ও যখন আমার প্রস্তাবে রাজি হবে না তখন সমুদ্রের তটে পুঁতে দাও। জলজ্যান্ত পরিষ্কার না করলে আমার জীবনে আবার বিপদ আসবে। গার্ডরা এক মুহূর্ত দেরি করলো না, ঝটপট বালু সরিয়ে 5 মিনিটের মধ্যে একটা গর্ত খুঁড়লো। এরপর প্রহেলিকাকে আবর্জনার মতো সেই গর্তে ফেলে দেওয়া হলো। মাটি চাপা দেওয়া শুরু করা হলো। মাটি যখন তার নাক মুখের ওপর দিয়ে আসছে, দম বন্ধ হয়ে আসতে লাগলো প্রহেলিকার। চরম মুহূর্তে সে চিটকিয়ে উঠল, আর্তনাদ করলো, রাজি, রাজি, আমি রাজি। ঠোঁটের কোণে এক চুলতে বিজয়ের হাসি ফুটলো প্রিয়তার। এই তো গুড গার্ল, প্রাণের মায়া, বড় মায়া। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় আপু। আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার কিডনি, লিভার, ফুসফুস সব। এরপর প্রহেলিকাকে টেনে হিঁচড়ে আবারও সেই বিয়ের আসরে বসানো হলো। উকিল ইশারা পেয়ে কাজীর দিকে তাকালো। বেচারা কাজী ঘরের বউয়ের ভয়ে ইতিমধ্যে কালিমা পড়া শুরু করেছে। উকিল সাহেব কাজীর কানে বলল, আপনার নাম, বাবা নাম, কোথায় থাকেন, সব বলেন মিয়া। কাজী সাহেব ভরত ঢুকিল। বেশ মায়াই হলো উকিলের, কিন্তু কিছু বলার দুঃসাহস দেখালেন না। কাপা হাতে কোনো মতে রেজিস্টার খাতার ফর্মালিটি শেষ করলো। রায়পুর নিবাসী সম্মত খলিল শিকদারের সুযোগ কন্যা প্রহেলিকা শিকদার সহিত বড়াইপুর নিবাসী জনাব সুরমান আলীর জ্যেষ্ঠ পুত্র কাশেম আলী সহিত 10 লক্ষ টাকা ধার্য করিয়া আপনি কি এই বিবাহ সম্মত আছেন? সম্মত থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। প্রহেলিকা কেবল রক্তচক্ষে তাকিয়ে এক নিঃশ্বাসে 3 বার বলল, কবুল, কবুল, কবুল। বিজয়ের হাসি আসলো প্রিয়তা। মাশাআল্লাহ, আজ থেকে শরীয়ত মোতাবেক আপনারা স্বামী স্ত্রী। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, সুখে শান্তিতে ভরে থাকুক আপনাদের সংসার। উকিলের দিকে একদৃষ্টে তাকালো প্রহেলিকা। লোকটার মাথা গলায় পেঁচিয়ে ভয় একদম সেটিয়ে গেল যেন। 32 বছরে আটকে থাকা শুভ কাজটা অবশেষে সম্পন্ন হলো। সবাই বলুন আমিন। কৌতুক করে বলল প্রিয়তা। সবাই একসাথে উচ্চারণ করলো আমিন।
বিজয়ের হাসি আসলো এই মুহূর্তে। প্রিয়তা প্রহেলিকার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার নরক যাত্রা শুভ হোক মিসেস প্রহেলিকা শিকদার। উপস, বিবাহিত জীবন। তোমার আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ছোট বোন হয়ে বড় বোনের এত বড় কাজ উদ্ধার করে দিলাম। কথার প্রত্যুত্তরে টু শব্দ করেনি প্রহেলিকা। কথা সম্পূর্ণ হতে বসা থেকে উঠে দাঁড়ায় প্রিয়তা। প্রিয়তা যেতে দেখে উকিল সাহেব আঁতকে ওঠে। ম্যাডাম, আমাকে নেবেন না? ঠিক আছে, আসুন। ম্যাডাম, আমরা কিভাবে যাব? কাজীর অসহায় কণ্ঠ। হাসলো প্রিয়তা এগিয়ে এসে কাজীকে শুকনো ঝুলে যাওয়া গাছগুলো টেনে দিয়ে বলল, শুকনো ঝুলে যাওয়া গালটা টেনে দিয়ে বলল, আরে আরে দুলা ভাই, ম্যাডাম ডাকেন কেন? আমি আপনার ছোট্ট শালিকা, আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন। জোরপূর্বক হাসার চেষ্টা করলো কাজী। তুলে তুলে বলল, জি অবশ্যই দুলা ভাই, আপনাদের জন্য একটা হেলিকপ্টার আমি রেখে যাচ্ছি। বলেই ঘুরে যেতে নিল প্রিয়তা। দু পায়ে গিয়ে এসে থেমে গেল। আবারও প্রহেলিকার কাছে এসে নরম কণ্ঠে শাসিয়ে বলল, এখনো যা কিছু হয়েছে তা এক বর্ণ যদি বাহিরে যায় বা প্রণয় ভাইও যদি কিছু জানতে পারে, তাহলে তোমার বিয়ের সুন্দর ফুটেজটা, হ্যাঁ হ্যাঁ, এই বিয়ের ফুটেজটাই প্রথম আলোর হেডলাইন হবে, নিউজ চ্যানেলের হট টপিক হবে, টক অফ দ্য ট্রক, হুহ, ট্রক অফ দ্য কান্ট্রি, তোমার খবর হবে। এটুকু বলে শয়তানি হাসি এসে চলে গেল প্রিয়তা। প্রহেলিকার চোখে মুখ লাল, তবে রাগে কিংবা অপমানে নয়, প্রতিশোধের দাবানলে। রাগ চিবিয়ে গিলে নিল প্রহেলিকা। কুড়ো কণ্ঠে বলল, আজকের দিনটা তোমার ছিল মিসেস তনয়া শিকদার প্রিয়তা, কালকের দিনটা আমার হবে। এবার পালা তোমার হবে মিসেস তনয়া শিকদার প্রিয়তা। এটা কোন জায়গা? আমি কিছুই জানতে পারি শুদ্ধ? শুদ্ধের মুখের ওপর কোষণ ছুঁড়ে মেরে কপট রাগ দেখিয়ে বলল প্রণয়, তোকে কি বলবো, আমি নিজেই জানি না। শুদ্ধ ভাবলেশীন বিছানায় গা এলিয়ে পড়ে আছে। তার মুখের ওপর কালো কালো আঙ্গুরের থোকা ঝুলিয়ে একটা একটা করে মুখে পড়ছে। ওর এত দায়সারা ভাব দেখে গা চলে গেল প্রণয়ের। তেড়ে এসে লাথি মারল পিঠে। সাথে সাথে মুখ থুবড়ে বিছানায় উল্টে পড়ল শুদ্ধ। ব্যথায় মুখ কুকড়ে নিয়েছে সে। সাগর নাতি আর ভবিষ্যতের বাতি ফিউজ করে দিল। মম গো! কলার ধরে টেনে হিচড়ে শোয়া থেকে তুললো প্রণয়। দাঁত কটমট করলো। আরেকটা লাথি মারতেই চিরতরে অন্ধকার হয়ে যাবে। এটা কোন জায়গা? ঝটপট বল, আমাকে এক্ষুনি যেতে হবে আমার জানের কাছে। ছি গো শালা, দূর থেকে সরত, তোর নিয়ত অনেক ভালো না। তুই আমাকে খেতে চাস? ছি ছি, কি সাংঘাতিক। কত রাতে তোর সাথে আমি ঘুমিয়েছি মনে আছে? মস্করা করছিস? আমি কিন্তু সত্যি সত্যি মেরে দেব। আহা, কি আনন্দের কথা। তোর পা ছাড়া আমার পা নেই। আমিও লাথি মারতে পারি, তোরও বাতি অন্ধকার করতে পারি। তুমিও ফিউজ, আমিও ফিউজ। হাম তো ডুব গায়ে সোনাম, মাগার তুম তো সাথ লেকে ডুবোগে। দেখ, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। প্রণয়ের হাত থেকে কলা ছাড়িয়ে নিল শুদ্ধ। শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। আবার লম্বা হাই তুলে বলল, কোনো বালাই হবে না। চুপ করে হালকা মতো শুয়ে পড়। তোর বউ এলে এমন ভাব ধরবি যেন এইমাত্র পৃথিবীতে ল্যান্ড করেছিস, একদম কিচ্ছু বুঝিস না। তোর মতো বোকাচন্ড আর একটাও নেই। এবার মেজাজ হারালো প্রণয়। ঘরটা চিরদিক থেকে বন্ধ। প্রণয়ের পা ধারাম ধারাম করে ফেলে দিল শুদ্ধ। মুহূর্তেই দুজনের মাঝে কিলাকিলি শুরু হয়ে গেল। দুজনে মারামারি করছিল। এমন সময় দরজায় হাতল ঘোরানোর শব্দ হলো। বুড়ো কুচকে এক অপরে তাকায় দুজনে। এই মুহূর্তে দুজন সরে গেল। শুদ্ধের মুখে প্রাণোচ্ছল হাসিটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। সে প্রণয়ের সামনে মিথ্যা হাসির অভিনয় করতে চায় না। তাই দরজা খুলতে বেরিয়ে গেল শুদ্ধ। প্রণয়ের বুকে যেন চৈত্রের খরা নেমেছে। প্রণয় দেখার সামান্যতম সুযোগ পেল না। পলক ঝাপটানোর পূর্বেই প্রবল সুনামির মতো তার বুকের পাঁচের আশ্রে পড়ল তুলতুলে একটি নরম সত্তা। আরামের চোখে তোরে আপনি আপনি চোখ বুজে আসলো প্রণয়ের। হাত দুটো আপনি আপনি চলে গেল পিঠে। আরো শক্ত করে বুকের মাঝে পিষে নিল ননি মাখনের দেহটা। ছোট্ট ভাবেই চেপে ধরে। ঠোঁট কাঁপে তার, মুখ দিয়ে অস্ফুট ভাবে বেরিয়ে আসে শুধু একটি মাত্র শব্দ, জান।